সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ, প্রত্যেক হাসপাতালে পরীক্ষার কিট সংকট। ডেঙ্গু সবচেয়ে বাড়ছে বরিশাল বিভাগের 6 জেলায়, আক্রান্ত 2000-এরও বেশি। কাল থেকে সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস, এরপর থেকে সহনীয় হবে তাপমাত্রা। ঈদ শেষে ফেরা সড়কে রোববার যানজট আর ধীর গতি থাকলেও এখন স্বাভাবিক। স্বাগত দেশযোগে, আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। পঞ্চগড় সদর উপজেলায় ঘাগড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে রাজু ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। পঞ্চগড় সদর থানা পুলিশ জানিয়েছে, রোববার ভোর 3টা থেকে 4টার সময় উপজেলার হাড়িভাষা ইউনিয়নে ঘাগড়া সীমান্তের ঝুড়িপাড়া এলাকায় ভারতীয় সীমান্তের মেইন পিলারের কাছে পায়ে গুলিবিদ্ধ হন রাজু ইসলাম। এই খবর পেয়ে রাজুকে উদ্ধার করে পরিবারের লোকজন পরে রংপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ভারতে প্রবেশের চেষ্টা করে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। পঞ্চগড়ে ঘাগড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন যেই যুবক, সেই যুবকের পরিবার সহ নানা বিষয়ের আপডেট পেতে চাই। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, প্রাথমিকভাবে পুলিশ তো বলছে আসলে রাজু চেষ্টা করেছিল ভারতে যেতে, যে কারণে আসলে বিএসএফ তাকে গুলি করে এবং তার মৃত্যু হয়, কিন্তু আসল কারণটা সুস্পষ্টভাবে নিশ্চিত হওয়া গেছে কিনা, কি ঘটেছিল বিজিবির পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা, রাজুর পরিবারই বা কি বলছে? রাখো, আপনি যেমনটি বলছিলেন যে আসলে শুরুতে বলি যে প্রথম অবস্থায় যখন ওই রাজু সহকারে আরো কয়েকজন ছেলে আর কি ভারতের দিকে যাচ্ছিল, সেটা হলো ভোরবেলা, অর্থাৎ 3:30 থেকে 4টা বাজবে এরকম সময় তারা ভোরবেলা ভারতের দিকে যাবে অবৈধ পথে আর কি, যেটা বিশেষ করে রাতের বেলা হয়। এই আপনার যে ঝুলিপাড়া দিয়ে, অর্থাৎ এই যে সীমান্ত যে আছে, সীমান্ত আসলে ওই এলাকা 3টি পাড়া আছে, একটা ঝুলিপাড়া, সাধুপাড়া, মমিনপাড়া। এই 3টি পাড়াতেই সাধারণত কিন্তু এখন মাদক এবং চোরাচালান কিন্তু বেশি 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 করে, সেখানে কিন্তু আসলে এই ব্যবসায়ীরা বেশি করে ওই রাস্তাটা একটা ভালো পথ বেছে নিয়ে তারা কিন্তু এই ব্যবসা চালিয়ে দেয়। তবে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় এবং পরিবারের লোকজন আমরা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে আসলে ভোরবেলা ঠিক তারা ভারতে যাচ্ছিলেন কয়েকজন সহকারী আর কি অবৈধ পথে। ওইখানে আবার ওই সীমান্ত অনেক জায়গায় আবার কিন্তু তার কাটা নেই, অর্থাৎ সরাসরি রাস্তা আছে, তার কাটা ছাড়াই তারা কিন্তু তারা যেতে পারবে, তার কাটা বেড়া নেই। ফলে সেদিক দিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা পথ চলছিল। তো সেই সময় ভারতীয় যে বিএসএফ আছে, বিএসএফ লক্ষ্য করে গুলি করে। তো এর মধ্যে অনেকে পালিয়ে গেলে কিন্তু রাজুর পায়ে যে হাঁটু আছে, ডান পায়ের হাঁটু কিন্তু সেখানে গুলি লাগে। সেই গুলি লাগা অবস্থায় কিন্তু স্থানীয়রা কিছুটা টের পায়। টের পাওয়ার পরে রাজু চিৎকার করে বা বাসায় আসে, বাসা পরিবারের লোকজন নিয়ে তারা কিন্তু রংপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। তো রংপুর উদ্দেশ্যে যাওয়ার পথে, অর্থাৎ প্রায় 20-30 কিলোমিটার যাওয়ার পথেই কিন্তু রাজু সেখানে মারা যায়। এরপর রাজু মারা যাওয়ার পরে বাসা নিয়ে যাওয়ার পরে কিন্তু সাধারণত একটা আলোড়ন সৃষ্টি হয় যে একজন ছেলে মারা গেছে, যুবক মারা গেছে, কিভাবে মারা গেল সে তথ্যই কিন্তু সংগ্রহ চলছিল। তবে তথ্য মোতাবেক যেটা জানা গেছে, স্থানীয় চেয়ারম্যান যিনি আছেন, ইউনিয়ন চেয়ারম্যান সায়েদ নুরে আলম, তিনিও যেটা আমাদেরকে জানিয়েছেন এবং স্থানীয় মেম্বার ছিল তারাও যেটা জানিয়েছেন যে মূলত আসলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করার ফলে কিন্তু সে প্রথমে আহত হয়। আহত হওয়ার পরে রংপুর নিয়ে যাওয়ার পথে সে কিন্তু মারা যায়। তবে এই ব্যাপারে যে প্রশাসন আছে, অর্থাৎ বিজিবির পক্ষ থেকে কিন্তু আসলে কোনো মতামত কিন্তু পেশ করেননি। তারা যেটা জানিয়েছেন যে আসলে সেই এলাকায় কোনো গুলি হয়নি, এটা অন্য কারণে সে মারা গেছে, এমন মন্তব্য করেছেন কিন্তু বিজিবি। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে সে এলাকায় কিন্তু আসলে গুলি হয়েছে। গুলি হওয়ার পরে কিন্তু তাদের যে অভিযোগ, অর্থাৎ পরিবারের যে অভিযোগ, সে পরিবারের অভিযোগ এবং স্থানীয় যে মানুষজন আছে এবং চেয়ারম্যান আছে তারাও কিন্তু নিশ্চিত করেছেন যে এটা বিএসএফ এর গুলিতেই সে কিন্তু মারা যায়। প্রথমত তার ডাইন পায়ে হাঁটুতে লাগে, হাঁটু ক্ষতবিক্ষত হয়ে যায়, সেখানে কিন্তু রক্তক্ষরণ হয় প্রচুর। তাকে বাঁচানোর জন্যই কিন্তু রংপুর নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ব্যাপারে পরে যখন আসলে বিজিবি যখন এটা বিষয়টাকে একবার অস্বীকার করে যাচ্ছেন, তখন স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর সুরতহাল শেষে, আইনি প্রক্রিয়া শেষে তাকে মর্গে পাঠানো হয়। অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন, প্রয়োজনে আবারও কথা হবে। রফিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত থেকে।
বলছিলাম শিরোনামে দেশের বিভিন্ন স্থানে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমশ বাড়ছে। এর মাঝে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার কিট সংকটও দেখা দিয়েছে। পাশাপাশি করোনা পরীক্ষায় দক্ষ জনবল সংকটের কথাও বলছেন স্বাস্থ্যকর্মীরা এটাও বলছেন নতুন কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে গত 4 তারিখ থেকে এ পর্যন্ত 140 জনের করোনা পরীক্ষায় 9 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 4 জন নারী ও 5 জন পুরুষ। সামনে আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সরকারি হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার কিট সংকট রয়েছে। নতুন করে 36,000 কিটের চাহিদা পাঠানো হয়েছে। এরই মধ্যে নতুন কিট সরবরাহ শুরু হয়েছে। রোববার থেকে চট্টগ্রাম মেডিকেল ও জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষাও শুরু হয়েছে। সিচুয়েশন অবস্থা বুঝে আমাদের চিটাগাং জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সেখানে আমাদের 15টি আইসোলেশন বেড, ওয়ার্ডে 5টি আইসিইউ বেড রেডি করা হয়েছে। হ্যাঁ, যে কোনো সময় রুগী আসলে, এবং এই মুহূর্তে 3 জন রুগী ভর্তি আছে। রাজশাহীতে করোনা পরীক্ষার কিট ও জনবল না থাকায় চাইলেও একসাথে বেশি মানুষের করোনা পরীক্ষা সম্ভব হচ্ছে না। রাজশাহী মেডিকেলের অধ্যক্ষ জানান, করোনা পরিস্থিতি উন্নতি হবার পর করোনা পরীক্ষার যে প্রকল্প ছিল সেটা এখন আর নেই। যে প্রজেক্ট যারা রান করাতেন আর কি, এই যে কোভিডের, তারা এখন আর কেউ নাই। আমাদের ভাইরোলজি বিভাগের সাধারণত টেকনোলজিস্ট এবং শিক্ষকরাই এটা এখন রান করাচ্ছে আর কি। এই জন্য একটা সেশন আমরা রান দিতে পারছি বা প্রয়োজনও নাই। তো যে কারণে আমরা খুব বেশি চাপও নিতে পারবো না যদি সেভাবে আসে আর কি। তবে করোনার নমুনা পরীক্ষায় সিলেটে কিট সংকট নেই বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক করোনা ইউনিট চালু হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বাড়ানো হচ্ছে আইসোলেশন বেড ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। কোভিড টেস্ট করানোর জন্য আমাদের আগেও যেটা ছিল যে আমাদের 3টা সেন্টার RT-PCR এর জন্য রেডি করা ছিল। ওসমানী মেডিকেল কলেজ সেটা এখনও প্রস্তুত, শাহজালাল ভার্সিটির এটাও প্রস্তুত, আর একটা প্রাইভেট একটা ইয়ে ছিল। এরা RT-PCR করছে, একই সাথে আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টও করা হচ্ছে। সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 2 জন রোগী ভর্তি হয়েছেন। হাসান আহমেদ, 71। ওদিকে বরিশালে আবার ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। গেল 6 মাসে বরিশাল বিভাগে 6 জেলায় 8 জন মারা গেছেন। গেল 24 ঘন্টায় বরগুনা জেলার হাসপাতালে 241 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভাগীয় স্বাস্থ্য তথ্য বলছে এ পর্যন্ত এই বিভাগের বরগুনায় 1680 জন, পটুয়াখালীতে 237 জন এবং বরিশালে 174 জন আক্রান্ত হয়েছেন। বিধান সরকারের প্রতিবেদন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন বরগুনা শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা মারুফা ইয়াসমিন। গত সপ্তাহে তার ডেঙ্গুর পরিস্থিতি খারাপের দিকে গেলে বরগুনা থেকে তাকে শেরেবাংলা মেডিকেলে পাঠান চিকিৎসকরা। এখন তিনি কিছুটা সুস্থ বোধ করলেও তার রক্তের প্লাটিলেট এখনও কমছে। এই মুহূর্তে ওই হাসপাতালে 87 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। প্লাটিলেট এখনও কমতে আছে, এখনও কমে, এখন পর্যন্ত বাড়া দেয় নাই। আজকে 7 দিন, কিন্তু এখনও কমতে আছে। বাড়িতে আসার পরের দিন অসুস্থ হয়ে পড়ছি। এর কিছুদিন পরে, 2 দিন পরে যে ডেঙ্গু টেস্ট করছি, এরপরে ডেঙ্গু। চিকিৎসায় সেরে উঠছেন বেশিরভাগ রোগী, কিন্তু রোগীর স্বজনরা জানান স্যালাইন থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ তাদের কিনতে হচ্ছে। বেশিরভাগ টেস্ট করাতে হচ্ছে বাইরে থেকে। স্যালাইনগুলি সবগুলি আমি বাইরে থেকে কিনে নিয়েছি। হাসপাতালে শুধু একটা নাপা আর একটা ইনজেকশন দিয়েছিল। তো এই জায়গায় করে আর বাহিরে। শেরেবাংলা মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক বলেন, ডেঙ্গু রোগীর জন্য 3 ধরনের স্যালাইন দরকার, কিন্তু সব ধরনের স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ হাসপাতালে নেই। এই 3 ধরনের স্যালাইন দেওয়া, এই জন্য একটা কোনো কারণে সংকট হলে আমরা দ্বিতীয় বিকল্প কিন্তু আমাদের সামনে থাকে। বরগুনা জেলায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেশি বলে সেখানে বাড়তি 8 জন চিকিৎসক এবং 10 জন নার্স পাঠানো হয়েছে। পাশাপাশি অন্যান্য উপকরণও সেখানে পাঠানো হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। লজিস্টিকের কথা যদি বলা হয়, আমরা স্যালাইন এবং অন্যান্য যে সামগ্রী আছে সেগুলো যথাযথ সরবরাহ করছি। বছরের শুরু থেকে এই পর্যন্ত বিভাগের 6 জেলায় 2684 জন ডেঙ্গু আক্রান্ত হলে 8 জনের মৃত্যু হয়। এর মধ্যে বরগুনা জেলায় রয়েছে 5 জন। বিধান সরকার, 71, বরিশাল। বলছিলাম শিরোনামে, আগামীকাল সোমবার থেকে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এর ফলে সারা দেশে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে। আর চলতি মাসের 19 তারিখ থেকে সারা দেশে টানা বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে।
গরমের তীব্রতায় পড়ছে রাজধানী ঢাকা। আজকের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভব হচ্ছে 37 ডিগ্রি। সার্বিক আবহাওয়া মেঘলা। গরমের তীব্রতা থেকে রেহাই পেতে পানিতে ঝাঁপিয়ে পড়ছে শিশুরা। ঘন্টার পর ঘন্টা পানিতে সাঁতার কাটতে দেখা যায় এসব শিশু কিশোরদের। কখনো গাছের উপর থেকে, আবার কখনো ব্রিজের উপর থেকে পানিতে লাফিয়ে পড়ছে এসব শিশু। গরম লাগে, পরে আবার ফ্যানের তলে বই, তাও আবার গরম যায় না, আবার তালে পানি ডালি তাও গরম যায় না। এই লাগে আমরা দিকে তাই খালি ডুবতে থাকি। অনেক গরম লাগে, তার জন্য আমরা এখানে আসি। সকাল 6টার দিকে আসি, এই 3টা বাজে যাইগা। এই গরম লাগছে দিকে আমরা বাসাতে বাইরে ডুবাই। যে গরম পড়ছে তার জন্য আমরা ডেলি আসিয়া এসে গোসল করি, কি কোনোদিন সারাদিন ডুবাই। আবহাওয়া অফিস বলছে রোববার থেকেই সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল বিভাগ এবং ফরিদপুর অঞ্চলে বৃষ্টিপাত চলছে। এসব অঞ্চলেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বা এর আশেপাশে অঞ্চলে আজকে থেকেই তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং দেশের সব জায়গায় যখন টানা বৃষ্টি শুরু হবে তখন তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে এবং বলা যায় আগামী পরশু দিন থেকে সারা দেশেই তাপমাত্রা কমে আসবে। তবে আজকেও কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা কমতে পারে এবং বাকিটা হয়তো আর বাকি 2 দিনে সারা দেশেই তাপমাত্রা কমে আসবে এবং বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। চলতি মাসের শেষের দিকে নিম্নচাপের সম্ভাবনার তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে রাজধানী সহ সারা দেশে 5 থেকে 6 দিনের টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিন পর থেকে দেশের দক্ষিণাঞ্চলে লাগাতার বৃষ্টি হবে। তবে ঢাকাতে আমরা যদি সেই লাগাতার বৃষ্টির হিসাব করি, টানা বৃষ্টি যদি, সেটা হয়তো আমাদের 18 বা 19 তারিখ থেকে শুরু হতে পারে। বৃষ্টি হলে রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা কমবে, আর বৃষ্টি না হলে সেই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সুমন মাহমুদ, 71, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানজট, ধীরগতি আর যানবাহনের চাপ থাকলেও এখন স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন। তবে টার্মিনাল থেকে যে কোনো গণপরিবহনে অন্যায়ভাবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সেতু পূর্ব টোল প্লাজা এলাকা থেকে মহাসড়কের টাঙ্গাইলের কাবনা বাইপাস পর্যন্ত অন্তত 18 কিলোমিটার এলাকা জুড়ে ছিল যানজট। টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক হারুন রশিদ জানান, শনিবার মধ্যরাতে সেতুর ওপর পরপর বেশ কয়েকটি দুর্ঘটনা ও কয়েকটি যানবাহন বিকল হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে টাঙ্গাইল জেলার আমরা কাজ করে যাব। ইনশাল্লাহ তারা প্রত্যেকটা মানুষ তাদের কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে পারবে আশা করছি। রবিবার সকাল থেকে সরকারি বেসরকারি অফিস আদালত চালু হওয়ায় কাজে ফেরা ঢাকাগামী যানবাহনের চাপ দেখা যায়। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত যমুনা সেতুর ওপর পিকআপ ট্রাকের সংঘর্ষ, 15টি গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর উভয় পাশে থেমে থেমে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মহাসড়কে গাড়ির চাপ থাকলেও স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোথাও যানজট ছিল না। কোনো যানজট নাই, এখন আর সেনাবাহিনীর নামনে রোড আরো সুন্দর ক্লিয়ার, কোনো যানজট নাই, রাস্তা খুব ক্লিয়ার। ভালো, আমরা যখন আসছি রাস্তায় কোনো জাম ছিল না। অন্য সময় থেকে খুব ভালো গাড়ি চালাচ্ছি আমরা। ঈদের ছুটিতে আসছি, যেভাবে আসছি নিরাপদে আসছি। 22 থানার অফিসার ইনচার্জি মহাসড়ক থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছি স্বস্তির ঈদ যাত্রা উপহার দেওয়ার জন্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেখানে সেখানে যানবাহনের ওঠানামা ছিল বন্ধ। ঈদ শেষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরছে মানুষ। যাত্রীরা জানান, ফেরি পারাপারে কোনো ভোগান্তি না থাকলেও বাড়তি ভাড়ার বিড়ম্বনা ছিল। যাত্রীদেরকে হয়রানি ছাড়া কিছুই না। 100 টাকা ভাড়া, 120 টাকা, 150 টাকা নিতে পারে। 200 টাকা ভাড়া কোন হিসাবে নেয় তারা? যেটা সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 180 টাকা, বাট এরা নবীনগর বা হচ্ছে সাভার পর্যন্ত ভাড়া চাচ্ছে হচ্ছে 200 টাকা। তার মানুষ কিভাবে যাবে এভাবে? এ নিয়ে পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে খালি বাস আনতে হয় একমুখী যাত্রীর কারণে ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে। আর বাড়তি ভাড়া আদায় রোধে ফেরিঘাট ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের অভিযান ছিল। যাত্রীদের থেকে আমরা সরাসরি শুনেছি যে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা। হ্যাঁ, এরকম সত্যতা পেয়েছি এবং আমরা সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে কয়েকটি যানবাহনের মালিককে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। হাসিবা আলী বর্ণা, 71।
গোপালগঞ্জের গোপীনাথপুরে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এটিএসআই এবং ট্রাকের হেলপার নিহত হয়েছেন। পুলিশ বলছে, রোববার রাত 2:30টার দিকে একটি খুলনাগামী ট্রাকের চাকা পাংচার হলে গোপীনাথপুর ঢাকা খুলনা মহাসড়কের রাস্তার পাশে ট্রাকটির চাকা মেরামতের কাজ চলছিল। এ সময় পেছন থেকে আসা আরমান পরিবহনে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের হেলপার সেলিম হোসেন নিহত হন। এ সময় আহত হন বাসের 4 যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে যানজট এড়াতে কাজ করার সময় এসবি পরিবহনে আরও একটি বাস দ্রুত গতিতে এসে কর্মরত এটিএসআই রফিকুজ্জামানকে ধাক্কা দেয়। গুরুতর আহত এটিএসআই রফিককে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর সদরের বাস চাপা পড়ে মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। এলাকার লোকজন সেই বাসটিকে পুড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নিহত মজনু মিয়া মোটরসাইকেলে করে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালায় যাচ্ছিলেন। এ সময় বাসতলা এলাকায় শাম্মী ডিলাক্স নামে একটি বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান অবসরপ্রাপ্ত সেনা সদস্য এই মজনু মিয়া। তার মোটরসাইকেলটি দুমড়ে মুছে যায়। ঘটনার পর ক্ষুব্ধ লোকজন এই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ আর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আশুগঞ্জ থেকে আখাউড়া অবধি 4 লেন প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। সড়কে বিভিন্ন অংশে খানাখন্দ এবং সেই সাথে বৃষ্টিপাতের কারণে এই সড়কে চলাচলকারী যাত্রীদের যেন দুর্ভোগের শেষ নেই। তবে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে সড়কের বিভিন্ন অংশে চলছে অস্থায়ী সংস্কারের কাজ। জালালউদ্দিন রুমির তথ্য এবং ছবিতে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলছে। এরই মধ্যে 2 দফা মেয়াদ বাড়িয়েও এর নির্মাণ শেষ হয়নি। প্রকল্পের 31 কিলোমিটার সড়কের 2 লেন চালু হয়েছে। 3টি প্যাকেজে এই প্রকল্পের পরিকল্পনা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে 3 নম্বর প্যাকেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 4 লেন প্রকল্পের ম্যানেজার জানান, গত আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতে চলে যায়। এদিকে আশুগঞ্জ থেকে তন্তুর বাজার পর্যন্ত 38 কিলোমিটার সড়কের মধ্যে 7.5 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। আমরা এই রাস্তার কারণে, এই বাঙ্গার কারণে আর পানির কারণে, মেঘের কারণে আমরা সিনজি চালাইতে পারি না। জামের কারণে শামুক দিনে জামে তাউন লাগে। রোডের পরিস্থিতি খারাপ, রোড ভাঙাচোরা, রোডের কাজ না করাতে আমরা খুব ভোগান্তি হচ্ছে। এমেদা চান্দুরা, এমেদা ভৈরব, এমেদা চুলপুর, নননপুর গাড়ি চালাবার পরিস্থিতি নাই। এমন ভয়াবহ দিন যাইতেছে, রাস্তাঘাটের কোনো কামের উদ্দেশ্যই নাই। ঢাকাগামী বাসগুলো যাইতে অসুবিধা হয়। অতি অবিলম্বে সরকারের কাছে আমরা আবেদন জানাই, অতি দ্রুত আমাদের এই কাজটা সমাধান করে দেখ। জনদুর্ভোগ লাঘবে দ্রুত খানাখন্দ মেরামতের কথা জানিয়েছেন প্রকল্পের এই কর্মকর্তা। সরাইল বিশ্ব রোড গোল চত্বরটি মেরামত করে দিয়েছি এবং বাকি অংশগুলোতে মেরামত কাজ চলমান রয়েছে। আশা করি জনভোগান্তি লাঘব করার জন্য যতটুকু রিপেয়ার করা সম্ভব সেটুকু আমরা চলমান রাখব। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা তৎপর হবেন এমনটাই প্রত্যাশা। শরীফ আজাদ প্রীতম, 71। সুনামগঞ্জে তাহিরপুরে মাহরাম নদীর ওপর সেতু নির্মাণ কাজের শুরুতেই কাজের নাম নিয়ে এবং মান নিয়ে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণাধীন সেতুতে নিম্নমানের বালি এবং পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এছাড়াও সেতুর পাশ থেকে কাদাযুক্ত বালি তুলে কোনো প্রকার পরিষ্কার ছাড়াই ঢালাইয়ের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের দাবি, গুণগত মান বজায় রেখেই সেতুর কাজ করা হচ্ছে। শহীদ নূর আহমেদের তথ্য এবং চিত্রে বিস্তারিত। গত বছরের অক্টোবরে শুরু হয়েছে সেতু নির্মাণের কাজ। সুনামগঞ্জের তাহিরপুরে মাহরাম নদীর উপর সেতু নির্মাণের জন্য পিলারের অবকাঠামো দৃশ্যমান। 2 বছর মেয়াদী প্রকল্পটির শুরুতেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বিরুদ্ধে উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। সেতুর নিচ থেকে ওঠানো হচ্ছে কাদাযুক্ত বালি। এই কাদাযুক্ত বালি রাতের আধারে ঢালাইয়ের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। সেতুর কাছ থেকে বড় বড় গর্ত করে বালি উত্তোলন করায় ঢলের পানি সহজেই উপজেলার হাওরে প্রবেশ করে হাওরের জীববৈচিত্র্য ও ফসল নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। নির্মাণে উন্নত এলসি পাথর ব্যবহারের কথা থাকলেও সেতুর বেইস ঢালাইয়ে ব্যবহার হচ্ছে বাংলা পাথর। সেতুর কাছ থেকে ভেকো দিয়ে বালু তোলায় সেতুর টেকসই হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জনমনে।
ফাইলিং যে করতেছে এবং এই ব্রিজের যে ফিলার করতেছে, এখান থেকে গর্ত করে যে মাটিগুলো বালিগুলো উঠতেছে এবং কাদা উঠতেছে, এইগুলাই ওই ব্রিজের কাজে ব্যবহার করছে। এইখানের বালুটা গর্ত করে যখন এখানে ব্যবহার করা হবে, তখন বর্ষাকালে আপনার এখানের যে প্রবল স্রোত হয়, এই স্রোতের কারণে আপনার দেখা যাবে যে অগণিত হাওর প্লাবিত হয়ে যাবে। এখান থেকে বালু খনন করে অন্য জায়গায় বিক্রি হচ্ছে। আমরা যখন গাড়ি আটকাইছি তখন এই গাড়িগুলো আবার কারো সুপারিশের মাধ্যমে গাড়িগুলো ছুটে গেছে। অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান MS হামিম ইন্টারন্যাশনাল ও MD রাশিদুজ্জামান পিটার লিমিটেডের প্রতিনিধি। আমার যখন ঢালাই হয় তখন আমার ঢালাই পাথরটা জয়পি বা মিক্সারের সামনে থাকে, সিঙ্গেল পাথরটা আমাদের না, ওই তো সামনে ইয়েতে আপনার অ্যাপার্টমেন্টের নিচে এই উপরে, এটা আমাদের পাথর নয়। মানুষের অভিযোগ আমলে নেননি LGEDর কর্মকর্তারা, তবে জানান নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। যথাসময়ে শেষ করার জন্য কিন্তু আমরা খুব চেষ্টা করতেছি। এটা 3-4 মাসের প্রোগ্রেসেই আমরা কিন্তু সবগুলা পিয়ার দাঁড় করায় ফেলছি। আশা করতেছি যদি বন্যাটা ঠিকঠাক একটু দেরিতে আসে তাহলে আমরা পিয়ার উঠাইয়া ইয়াতে চলে যেতে পারবো, গার্ডারে চলে যেতে পারবো। গার্ডারে চলে গেলে তখন আমাদের বন্যার সময় আমরা কাজ করতে পারবো। সাইডের প্রজেক্ট ম্যানেজার মুবুজলিনের সাথে কথা বলছি, এরা বালু RCC কাস্টিং করার সময় এরা চাল ইন্ডিয়া ঝেড়ে সেই বালুটা তারা ইউজ করে। হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 89.35 লাখ টাকা ব্যয়ে মাহরাম নদীর উপর সেতুসহ সংযুক্ত সড়ক নির্মাণের কাজ শেষ হবার কথা 2026 সালের মে মাসে। হাসান আহমেদ, 71। দেশযুগের এরপর যে নিচ্ছে একটা বিরতি, একটু পরে ফিরছি, সাথে থাকুন 71-এর। আজকের যুগে পুরনো টেকনোলজি চলে না, তাই না? তাহলে টয়লেট ক্লিনিং এর জন্য এখনো সেই পুরনো ডিটারজেন্ট বা সাধারণ ক্লিনার কেন? ব্যবহার করুন ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, যার আল্ট্রা পাওয়ার জেল উইথ স্টেইন রিমুভারের স্মার্ট ক্লিন ফর্মুলা টয়লেটের লুকিয়ে থাকা যে কোনো জীবাণু ধ্বংস করে টয়লেটকে রাখে নতুনের মতন ঝকঝকে, তাও মাত্র 5 মিনিটে। ক্লিন মাস্টার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। তাই বলে কেউ প্লাস্টিকের গাছে পানি দিতে পারে? চল। এটাই পারো, পায়েস বানিয়ে মান ভাঙানো। কিন্তু আমি তো পায়েস বানাইনি। আমিও তো চা বানাইনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। আরও একবার স্বাগত, আপনারা আছেন 71-এ, চলছে দেশযোগ। রংপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে রেজাউল করিম নামে এক ব্যক্তি। হত্যায় রেজাউলকে সহায়তা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও 2 জন। এই ঘটনাটি রংপুরের সরেয়ারতল এলাকার। এই ঘটনায় বাকি 2 আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাহ বাজিদ আহমেদের প্রতিবেদন। যে বাবার বাড়ি থেকে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বেরিয়েছিলেন, 3 বছর পর সেই বাড়িতেই ফিরলেন কিন্তু লাশ হয়ে। পরিবারের সদস্যরা জানান, রংপুর নগরীর 33 নম্বর ওয়ার্ডের রেজাউল করিমের সঙ্গে ঘটা করে বিয়ে হয় স্কুল ছাত্রী রেজওয়ানার। 1.5 বছর পর ওই ঘরে মা হন রেজওয়ানা। পরিবারের লোকজনের অভিযোগ, বিয়ের 3 বছর পর যৌতুকের দাবিতে গত 8 জুন রেজওয়ানার শরীরে আগুন ধরিয়ে দেয় স্বামী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 12 জুন তার মৃত্যু হয়। আগুন লাগাতে ওরা পালাইতে যাচ্ছিল, পালার পরে মেয়ের বাবা ঢাকা রংপুর মেডিকেলে নিয়ে গেছে। ওখানে ওরা রংপুর মেডিকেলে ওরা বলছে যে আমাদের এখানে সম্ভব না, আপনারা ঢাকা নিয়ে যান। কিন্তু মেয়েটা ওরা যৌতুকের কারণে প্রথম থেকে অত্যাচার করছে। ভোর 4টার সময় মারা গেছে, এখন পর্যন্ত লাশ আমাদের উপরে। আমার কথা হলো, এই দেশবাসীর কাছে আমাদের একটা দাবি, সেটা হচ্ছে সুষ্ঠু একটা সমাধান চাই এবং সুষ্ঠু একটা বিচার চাই। পরে মেয়েটির বাবা বাদী হয়ে মাহিগঞ্জ থানায় 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। তিনি জানান, বিয়ের পর থেকে 6 লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে রেজাউলের পরিবার।
তিনি 3 লাখ টাকাও দেন। বাকি 3 লাখ টাকার জন্য পুড়িয়ে হত্যা করা হয়েছে তার মেয়েকে। গতকাল ভোরবেলা মারা গেছে, কালকে আমি লাশ নিয়ে পোস্টমর্টম করিয়া লাশ নিয়ে আসছি, আসিয়ে থানা আসছি মামলা দেওয়ার জন্য। উনি বলে মামলা তদন্ত আজকে করবে। এই মামলায় অভিযুক্ত রেজাউল, তার বোন এবং বোনের স্বামীকে গ্রেফতার করে পুলিশ। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, এজাহারে উল্লিখিত 5 আসামির মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারের প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি এবং 3 জন আসামি গ্রেফতার করেছি। বাকি আসামি গ্রেফতারে আমরা তৎপর আছি। মামলাটা তদন্তাধীন, তদন্ত শেষে আমরা পুলিশ রিপোর্ট প্রদান করব। এই ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ করেছে রেজওয়ানার গ্রামের লোকজন। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। বগুড়ায় মুরাদুন্নবী নিশান নামে এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এড়াতে পুলিশের এক উপপরিদর্শক সহ 2 সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়েছে। বেলা 11টার দিকে সদর উপজেলার বড়মুকিরা মাটিমালায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং গ্রামবাসী জানায়, এলাকায় বসবাসকারী মুরাদুজ্জামান নিশানের এক মামলায় 1 বছরের সাজা হয়। তবে সে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানা মূলে উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জাহাঙ্গীর আলম কনস্টেবল মানিকুজ্জামানকে নিয়ে আসামি নিশানকে ধরতে তার বাড়িতে যায়। এ সময় গ্রেপ্তার এড়াতে হঠাৎ এলো পাথারে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আসামি নিশান। তার বাড়ি ছোট কুমিরা, সেখানে সে অবস্থান করছে তার বাড়িতে। কিন্তু সংবাদের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করতে যায়। অ্যারেস্ট করতে গেলে সে হঠাৎ করে তার নিকটে থাকা চাকু বের করে তাদের 2 জনকে আঘাত করে পালিয়ে যায়। আমাদের পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে আমাদের এটিএসআই জাহাঙ্গীর এবং মানিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি 2 দলের সংঘর্ষ আর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, 15 জুন শনিবার কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নুরুল ইসলাম শিকদারকে আহ্বায়ক এবং এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। এরই জেরে রোববার সকাল থেকে কালিয়াকৈর বাইপাস এলাকায় বিএনপি কমিটিতে পদবঞ্চিত এবং সমর্থনকারীদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সুনামগঞ্জে শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা নজরুল ইসলামকে হত্যা করেছে তার চাচাতো ভাই। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল 2 চাচাতো ভাই নজরুল ইসলাম এবং তাজউদ্দিনের। এরই জেরে রোববার সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অস্ত্র নিয়ে নজরুল ইসলামের বসত বাড়িতে হামলা করে তাজউদ্দিনের লোকজন। এ সময় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন নজরুল ইসলাম। আর গুরুতর আহত অবস্থায় তার বড় ভাই জালাল হোসেনকে ভর্তি করা হয় সিলেট MAG ওসমানী মেডিকেলে। ওদিকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের নির্দেশেই পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে বিএনপির অফিস ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলার অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পটুয়াখালী জেলা শাখার ছাত্রদল। এই বিক্ষোভ মিছিলটি বেলা 11টায় সার্কিট হাউস সংলগ্ন শহীদ হৃদয়ে তারুয়া চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সে সময় সেখানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকির আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার সহ অনেকে। পরে জেলা প্রশাসক আবু হাসনাত আরেফিনের কাছে একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয়। ওই স্মারকলিপিতে গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি অফিসে হামলা এবং ভাঙচুরের জন্য ভিপি নূরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবু সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার এবং এলাকাবাসী। রোববার রূপগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এই সময় মামুনের পরিবারের লোকজন জানান, গেল 10 জুন বিকেলে নিষিদ্ধ ঘোষিত ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে এলাকাবাসী আটক করলে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব ছেলে জাহিদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় বাবুর ছোড়া গুলিতে নিহত হন ব্যবসায়ী মামুন। ঘটনার পর 6 দিনের পুলিশ
মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। নেত্রকোনার কলমাকান্দায় তক্ষক সহ বন্যপ্রাণী চোরাচালান চক্রের 9 সদস্যকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা বোর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় আটক ব্যক্তিরা নরসিংদী এবং মানিকগঞ্জ জেলার বাসিন্দা। এ সময় সাথে থাকা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ইন্সপেক্টর লুৎফর রহমান। সাতক্ষীরায় সাবেক সংরক্ষিত আসনের এমপি রিফাত আমিনের ছেলে সাফায়েত সরওয়ার রুমনকে অস্ত্র এবং মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী। সকাল 11:30 থেকে 1টা পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ অভিযান চালায়। আর যৌথ অভিযানে সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ নেতৃত্ব দেন। তিনি বলেন, সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমনের কাছে 9mm অস্ত্র আছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় রুমন তার দোটারার ঘরে অবস্থান করছিলেন। দরজা ভাঙার শব্দে তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে ধরে ফেলে। এ সময় তার বাড়ি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মাদক সহ মদের বোতল, ইয়াবা এবং নেশা জাতীয় ইঞ্জেকশন, একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইয়ারগান এবং বিদেশি তলোয়ার জব্দ করা হয়। ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা 10 দিন বন্ধ থাকার পর আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে। দুপুরে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় এই আমদানি রপ্তানি বাণিজ্য। হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে টানা 10 দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল এবং আজ থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু হয়েছে। ওদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার ছিল স্বাভাবিক। দেড় যুগেও সংস্কার হয়নি নেত্রকোনা দুর্গাপুর উপজেলার দক্ষিণ জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, যে কারণে কাজের অনুপযোগী হয়ে পড়েছে। ধসে পড়ার ঝুঁকি এবং আতঙ্ক নিয়ে চলছে ক্লাস। শিক্ষার্থী স্কুলে যাচ্ছে না। কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। সংবাদদাতা রাজেশ গৌড়ের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। খসে পড়ছে পলেস্তরা, বেরিয়ে পড়েছে ক্লাসরুমের কঙ্কাল। যে কোনো সময় ঘটতে পারে ধসে পড়ার মতো দুর্ঘটনা। এই ঝুঁকি আর আতঙ্ক সঙ্গী করে প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করেন শিক্ষকেরা। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারহীন গত দেড় যুগ ধরে। ভাঙাচোরা বেঞ্চে বসেই ক্লাস করে সবাই। বৃষ্টি পড়লে সাত থেকে ভাঙা পড়ে বেঞ্চে বসতে পারি না, বেঞ্চ ভাঙা, চেয়ার ভাঙাতে সবসময় আতঙ্কে থাকি যে এখানে কখন বসে পড়ে, ওই আতঙ্কে সবসময় কাজ করি। অনেক অভিভাবকও তাদের সন্তানদের এমন ঝুঁকির মধ্যে বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের ক্লাস নিচ্ছে শিক্ষকরা, ছাত্রছাত্রীরা আসতে ভয় পায়। স্কুলে ছোট্ট ছোট্ট হুমালিকা পরে ইট ফুটকি পরে খোলাখানে ভয় আয় না। ভাঙ্গা টেবিল চিরা সবই ভাঙ্গা চোরা। নতুন নতুন স্কুলে দেওয়ার কি সুন্দর, এটা কিন্তু পরিবর্তন হয় না। পাঠদানের ভালো পরিবেশ না থাকায় শিক্ষার্থী উপস্থিতি দিন দিন কমছে বলে জানান বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অনেক অভিভাবকে এইখানে ভর্তি করতে চাচ্ছে না আর কি,
হয়তো মাদ্রাসা দিচ্ছে, নয়তো নব্য যে এগুলা হয়েছে, ভবনগুলো হয়েছে যে বিদ্যালয়গুলোতে, ওইগুলাতে অভিভাবকরা ঝুঁকছে আর কি। বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। নতুন ভবন তৈরি করার জন্য আমাদের উপজেলা থেকে একটি প্রস্তাব গিয়েছে ইতিমধ্যে এবং এটা অগ্রাধিকার তালিকায় আছে। আমরা আশা করছি খুব অচিরেই একটি নতুন ভবন তৈরি হবে এখানে। 1968 সালে নির্মিত বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা 150 থেকে কমে এখন 59 জনে এসে ঠেকেছে। হাসান আহমেদ, 71। বগুড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত 5 বছর বয়সী শিশু সন্তান সাফায়েতকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার। মামুনুর রশিদ এবং শারমিন দম্পতির একমাত্র সন্তানের চিকিৎসা করাতে গিয়ে নিজের চাকরি হারিয়েছেন। বিক্রি করতে হয়েছে সব সম্পদ। সন্তানের চিকিৎসায় এখন সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবারটি। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। ঈদে সব বাচ্চারা যখন আনন্দ আর খেলাধুলায় ব্যস্ত সময় পার করছে, তখন মায়ের কোলে বসে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে অসহায় দিন কাটাচ্ছে 5 বছর বয়সী শিশু সাফায়েত। বগুড়ার শাহজাহানপুর উপজেলার ড্রমনপুকুর এলাকার বাসিন্দা মামুনুর রশিদ ও শারমিন দম্পতির একমাত্র ছেলে সাফায়েত। 1.5 বছর আগে এই মরণব্যাধি ধরা পড়ে তার। এরপর থেকে ফুটফুটে এই শিশুটির চিকিৎসার খরচ চালাতে পরিবারটিকে বিক্রি করতে হয়েছে গহনা, মোটরসাইকেল, গরুসহ যাবতীয় সম্পদ। টাকার অভাবে এখন শিশু সাফায়েতের চিকিৎসা থমকে আছে বলে জানান পরিবার ও স্থানীয়রা। ছেলের বাপ মানে মামুনুর রশিদ আমার ছাত্র হয়, তো সেই হিসেবে খুবই মায়াও লাগে, দুঃখও লাগে যে একা পারলে তো একাই সাহায্য করার কথা, কিন্তু অত সামর্থ্য আমাদের নাই। অনেক টাকা পয়সা খরচ করছে, মায়ের গহনা টহনা সব বেঁচে বাচ্চার জন্য দিয়ে দিয়েছে। এখন আর কোনো পথ নেই, আর আবার চাকরিও নেই, বেকার। আমার যতটুকু সামর্থ্য আমি সেতটুকু দিয়েছি, আমি আর পারতেছি না। আমি দয়া করে আকুল আবেদন সরকারের কাছে, বড় বড় বিত্তশালীর কাছে আমার আবেদন, সবাই যেন আমার নাতির জন্য সাহায্য করে। এদিকে সন্তানের অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছে সাফায়েতের বাবা ও মা। অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে হাসপাতাল ও ডাক্তারের কাছে ছুটতে গিয়ে চাকরি চলে গেছে শিশুটির বাবার। একটা মায়ের কাছে একটা বাচ্চা মৃত অবস্থার মতো দাঁড়িয়ে আছে। এই বাচ্চা নিয়ে একটা মায়ের যে চলা যে কত কষ্ট। আপনাদের অনেকে টাকা পয়সা আছে, আমার মতন একটা অসহায় বাচ্চাকে বাবাকে সাহায্য করেন, যাতে আপনাদের সাহায্যের মাধ্যমে আমি আমার আল্লাহর রহমতে বাচ্চাটাকে ফেরত পাই। সবার সহযোগিতায় ছোট্ট সাফায়েত সুস্থ হয়ে অন্য শিশুদের মতো হাসি আনন্দে বেড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। SM আবু সাইদ, 71, বগুড়া। কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের 21 শতাব্দীর প্রেরণা। এই স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা দুর্গাপুরের 9ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিরিশিরি কালচারাল একাডেমি হলরুমে দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট হাজং লেখক এবং গবেষক মতিলাল হাজং। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং। আলোচনা শেষে বিকেলে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজং শিল্পীরা তাদের কৃষ্টি কালচার তুলে ধরে নৃত্য এবং গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতে কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে অন্তর হাজংকে সভাপতি এবং শ্রীবন হাজং অক্ষয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভা। শনিবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনাল খেলায় পিরোজপুর সদর উপজেলা দলকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর পৌরসভা দল। খেলার প্রথম অর্ধে পিরোজপুর পৌরসভা 2-1 গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় অর্ধে আরও একটি গোল করে পৌরসভা এবং খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন খেলার প্রধান অতিথি পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করে। 5টি ভেন্যুতে 7টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখায় টুর্নামেন্টের আয়োজন করে। ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা এসেছেন, আপনাদের জন্য নির্ধারিত জায়গা রয়েছে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আমি পৌঁছে দেবো। সংগ্রামী সাধারণ সম্পাদক শাহিন ভাই এখন চেক দরকার নেই, শেখ হুসেন তিনি পুরস্কারটি তুলে নিচ্ছেন। চলে আসলে ভালো হতো, অবশ্যই ভালো ছিল অনেকে। আমরা চলছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সম্মানিত সত্যি। এছাড়াও অন্য আজকের যিনি আব্দুর রহিম ভাই কোথায় চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।